প্রিয় ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা, তো তোমরা আগেই জানো যে অল্প দিনের মধ্যেই তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষা হতে চলেছে। আর সেকেন্ড টার্মে তোমাদের বিএসসির সমস্ত চ্যাপ্টার ইতিমধ্যে অনলাইন ক্লাসের মাধ্যমে কমপ্লিট হয়ে গেছে। তো বর্তমানে তোমরা নিশ্চয়ই খোঁজ পেয়েছো যে মিশনে ভিডিও ক্লাস করার একটা সুবিধা তৈরি হয়েছে। তাই আরও চ্যাপ্টারের শেষ যে পার্টটুকু ছিল অনেকেই পুরোপুরি বুঝতে পারেনি। ছবি আঁকতে দিয়েছিলাম কিছুদিন আগে, সেখান থেকে বুঝতে পারলাম কোনো ধারণা পরিষ্কার হয়নি। অ্যাকচুয়ালি না হওয়ারই কথা। এটা একটু ব্ল্যাকবোর্ডে তোমাদের সামনাসামনি না নিয়ে পড়ালে পুরোপুরি পরিষ্কার ধারণা করা যায় না। এবং এটাও মনে রাখবে যে আলোর চ্যাপ্টারের সেই যে প্রতিসরণের পরে যে অংশটুকু আছে সেটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উচ্চ ক্লাসে গিয়ে সেটা কিন্তু তোমাদের আবার কাজে লাগবে। তো গত বছর ছেলে মেয়েদের এটা খুব সুন্দর করে বোঝানো হয়েছিল। তো করোনা পরিস্থিতিতে তোমাদেরকে সেই মতো করে এটা বোঝাতে শেখাতে পারলাম না। তবু বর্তমান মিশনের ব্যবস্থা, সেই ব্যবস্থা অনুযায়ী আমি একটু চেষ্টা করছি। তো আজকে তোমাদের আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং তার ব্যবহারিক প্রয়োগ যে মরীচিকা আজ তোমাদের চ্যাপ্টার শেষে, তো সেইটা পুরোপুরি রিভিশন হবে। যারা আগে বুঝতে পেরেছো তারা খুব ভালো, আর যারা না যদি বুঝে থাকো আজকে তোমাদের আশা করছি তোমরা বুঝতে পারবে। আজকে পুরোপুরি থরলি অনেক রিভিশন করাবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আলোর প্রতিসরণ সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে। তারপর আলোর ঘন মাধ্যম থেকে লঘু এবং লঘু মাধ্যম থেকে ঘন, দুই রকমের ছবি সম্পর্কে তোমাদের গতদিন কোশ্চেন দিয়েছিলাম, অনেকে অ্যান্সার করেছিল, আবার কেউ কেউ একটু ভুলও করে ফেলেছিল, তাই না? তো আজকে ওই জায়গাটাকে একটু সংশোধন করে দিই, তারপর আজকে জিনিসে আসি। আচ্ছা, তো আলোর প্রতিসরণ বলতে আমরা কি বুঝি? আলো যদি কখনো একটা মাধ্যম থেকে চলতে চলতে হঠাৎ করে অন্য মাধ্যমে চলে যায়, ধরো একটা পাতলা মাধ্যম বায়ু মাধ্যমে আলো চলছিল, হঠাৎ করে আলোটাকে জলের মধ্যে ঢুকতে হবে, তাহলে কি করা হবে? তো খুব পুরনো আমলে এটা লক্ষ্য করা গিয়েছিল যে আলো কিন্তু সোজাসুজি অন্য মাধ্যমে ঢুকে না, আলো কিন্তু বেঁকে যায়। তো কিভাবে বেঁকে যায় সেই জন্য একটা নিয়ম বের করা হলো। তো দেখা হলো একটা সুন্দর নিয়ম পাওয়া যাচ্ছে এবং সেই নিয়মটাই সকলে ফলো করছে। নিয়মটা কি? মনে রাখবে, আলো যদি কোনো একটা মাধ্যম থেকে এসে কোনো একটা মাধ্যমে পড়ে, আর যেই মাধ্যমে আলো ছিল সেটা যদি লঘু হয়, আর যে মাধ্যমে আলো গেল সেটা যদি অ্যাকচুয়ালি ঘন হয়, তো দেখা গেল আলো কিন্তু ধীরে ধীরে অবিলম্বে দিকে সরে যায়। অবিলম্ব আমরা জানি, যেখানে আলো পড়েছে সেখানে বিভেদ তলের উপর লম্ব এঁকে দিয়ে সেটা হলো অবিলম্ব। আবার এটা হচ্ছে আমার আপাত কোণ, লিখে নেবে তোমরা আপাত কোণ। তাহলে প্রতিষ্ঠিত হয়ে আলো যে মাধ্যমে ঢুকবে এটা কিভাবে ঢুকবে? এটা দেখা গেল আলোটা ঘন মাধ্যমে অবিলম্বের দিকে আলো অবিলম্ব থেকে কাছে সরে আসছে। কিভাবে? আলোটা কি যাওয়া ছিল, সোজা পথে নিয়ে যাওয়া ছিল, আলো কিন্তু সেই পথে যাবে না। কি হবে? আলো কিন্তু অবিলম্বে দিকে আলো দিকে আসবে এইভাবে। এইটুকু হলো অতি সরল কোণ, বুঝলি? তো কি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় আলো অবিলম্বে কাছে সরে আসে বা অবিলম্বের দিকে সরে আসে। তাহলে আলো উল্টো পথে যায়, মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তাহলে কি হবে? ঠিক কেসটা উল্টো হবে। দেখে নাও, এটাই ধরো ঘন মাধ্যম, আর নিচটা ধরো লঘু মাধ্যম। তাহলে কি হতে চলেছে? আলো পড়লো এইভাবে এসে ঘন মাধ্যমে আলো পড়লো, এটা আপাতত কোণ, এটা আপাতত রশ্মি। তাহলে লঘু মাধ্যমে আলো প্রতিসরণের ক্ষেত্রে ঘটবে কি? ঘন মাধ্যমে আলো প্রতিসরণের ক্ষেত্রে অবিলম্বে দিকে সরেছিল, কাছে সরেছিল। তাহলে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলো কিন্তু অবিলম্ব থেকে দূরে চলে যাবে আলো, মানে আলোটা অ্যাকচুয়ালি ডাউন ফ্লেম করতে সোজা পথে চলে যাওয়া উচিত ছিল। যদি কোনো বিভেদ না থাকতো তো ঘন লঘু মাধ্যম হওয়ার জন্য হবে কিন্তু আলোটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা আপাতত, এটা পুরোটা প্রতিসরণ, এটা প্রতিষ্ঠিত রশ্মি। ছবিটা এঁকে দিয়েছি তোমাদেরকে, একবার দেখে প্রেস করে এঁকে দিয়েছি। ছবিগুলো ইম্পর্টেন্ট, আর এটা বোঝাও ইম্পর্টেন্ট যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম আলো যায়
তবে প্রতিসরণের পরে প্রতিসৃত রশ্মিটা অবিলম্বে দিকে সরে আসে। আর ঠিক উল্টোটা হয়, যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো যায় তাহলে প্রতিসরণের পরে কিন্তু প্রতিসৃত রশ্মিটা অবিলম্বে থেকে দূরে সরে যায়। এই পথে সোজা পথ এটা, এখান থেকে আলো দেখো দূরে সরে গেল, বুঝলে? এবার এই কেস ঘন থেকে লঘু এর একটা দুর্দান্ত বিষয় আছে, দেখো জাস্ট এটা উল্টে দিচ্ছি। কিরকম? নিচটা ঘন ওটা লঘু, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। করছি কি বলতো, আলোটা লঘু মাধ্যম থেকে না নিয়ে ঘন মাধ্যম থেকে নিয়ে যাচ্ছি, বুঝলে? আলোটা হয়ে যাচ্ছে মানে কোনো একটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো যাচ্ছে, মানে ভাবতে পারো জলের তলা থেকে আলো জলের উপরিতল বিভেদ তল ভেদ করে বাতাসে উঠছে। ভাবতে পারো কোনো আলো সে জলের তলা থেকে উপরে উঠছে। তাহলে কি হতে চলেছে? এটা কিন্তু আমরা আগে বুঝে গেছি যে ঘন থেকে লঘু দিকে আলো যখন যাচ্ছে, আলো কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যেতে চলেছে। তাই আলো সোজা পথ যদি এরকম হতো তো না কি আলো কি করবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা আপাতত এটা প্রতিসরণ করুন, প্রতিসরণ করতে অনেক বড় হবে। আলো কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যেতে চলেছে। এই বিষয়ে আমরা আগেই শিখেছি। বিশেষ ক্ষেত্রটা কি হয়? আচ্ছা, এইভাবে আলোটা না গিয়ে আলো খুব বড় করে যেত, এইভাবে যদি যেত কি হতো? আলো কিন্তু আরো সরে যেত, বুঝলে? আলোটা কিন্তু আরো সরে যেত, সরে যেত, অনেকটাই সরে যেত। তখন প্রতিসরণ কোণটা অনেক বড় হতো। যেহেতু আপাতত কোণটা বড়, প্রতিসরণ কোণটা তার থেকে বড় হবে। কারণ লঘু মাধ্যমটা এখান থেকে অবিলম্ব থেকে আলো দূরে সরে যাবে, বুঝলে? তোমরা দেখছো এরকম থাকলে যাচ্ছিল এখানে, আর একটু বাড়িয়ে দিলাম কোণটাকে, আলোটা আরো বিভেদ তলের দিকে ভেসে যাচ্ছে প্রায়। আচ্ছা, আর একটু যদি বাড়ানো হয় কোণটা তাহলে কি হবে? আর একটু কোণটাকে বাড়িয়ে দিলাম, এইভাবে বাড়িয়ে দিলাম, কি হতে চলেছে? আলো কিন্তু এদিকে বাঁকার জায়গা হবে না, ফলে আলো কিন্তু একবারে সোজাসুজি বিভেদ তল দিয়ে চলে যেতে পারে, বুঝলে? এই যে আপাতন কোণ, প্রথমে একটু ছিল আপাতন, এটাকে বাড়াতে থাকলাম, বাড়াতে এক সময় দেখছি এমন একটা আপাতন কোণ চলে এসেছে যার জন্য প্রতিসৃত রশ্মিটা এই দুই মাধ্যমের বিভেদ তল ভেসে চলে যাচ্ছে। মানে এই যে লঘু মাধ্যম এটা যাচ্ছে না, ঘন মাধ্যমে আসছে না, একদম দুই মাধ্যমের মাঝামাঝি অর্থাৎ বিভেদ তল ভেসে চলে যাচ্ছে। এটা একটা স্পেশাল কেস। এই কেসটার নাম দেওয়া হলো সংকট কোণ। সংকট কোণ অর্থাৎ এই যে আপাতন কোণ, হ্যাঁ, আপাতন কোণ বলা হলো এই আপাতন কোণের যে বিশেষ মানের জন্য, এই আপাতন কোণের যে বিশেষ মানের জন্য ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রতিসরণের ক্ষেত্রে প্রতিষ্ঠিত রশ্মিটি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যায়, আপাতন কোণের সেই মানকেই বলা হয় ওই দুই মাধ্যমের সংকট কোণ। খুব ইম্পর্টেন্ট হচ্ছে, এটা উচ্চ ক্লাসেও পাবে, ধারণাটা এখনো পরিষ্কার হয়ে যাওয়া উচিত তোমাদের। আপাতন কোণ একটা থাকলে প্রতিসরণ কোণ থেকে বড় হবে, আপাতন কোণটা আরো বাড়লে প্রতিসরণ কোণ আরো বাড়তে চলেছে। আপাতন কোণ বাড়তে বাড়তে এমন একটা সময় চলে আসবে যখন প্রতিসরণ কোণ বাড়তে বাড়তে এটা একদম পুরো 90 ডিগ্রি হয়ে যাবে। হ্যাঁ, 90 ডিগ্রি হয়ে যাওয়া কি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যাওয়া। তো সেই বিশেষ ক্ষেত্রে যে আপাতন কোণের মানের জন্য এটা হয়েছিল, সেই আপাতন কোণের মানটাকে কিন্তু আমরা বলবো সংকট কোণ। তো সংকট কোণের সংজ্ঞাটা তোমরা লিখে নাও, ভিডিওটা তোমরা পিছন লিখে আবার সুন্দর লিখে নাও, আমি বলে দিচ্ছি পরিষ্কারভাবে লিখবে। লিখবে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রতিসরণের ক্ষেত্রে ঘন মাধ্যমে আলোর আপাতন কোণের যে মানের জন্য প্রতিসৃত রশ্মিটি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যায়, সেই কোণকেই ওই দুই মাধ্যমের সংকট কোণ বলে। সংখ্যাটা বড় বড় হতে পারে, কিন্তু বারবার যদি মুখস্থ করে লেখো এবং বুঝে যদি বলো তাহলে আমার মনে হয় তোমার পরীক্ষায় পারবে। এবং এটা ইম্পর্টেন্ট, উচ্চ ক্লাসে আবার লাগবে, এখনই শিখতে যাওয়া উচিত এটা। আচ্ছা, এর পরবর্তী ধাপ আছে একটা, যেটা এখানে তোমাদের লেখা আছে, আলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটা একটা দুর্দান্ত জিনিস। তো এই যখন কেস হচ্ছে তোমাদের মনে কৌতূহল আসতে পারে, আচ্ছা
তাদের আপাতত কোণের মানটাকে আরো একটু বাড়িয়ে কি করতে পারি, এখানে বাড়াচ্ছিলাম, বাড়াতে বাড়াতে এমন একটা সময় চলে এলো যখন রশিটা দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে গেল। দেখো এখানে আর জায়গা আছে, তাই না? আর জায়গা আছে, তাহলে আপাতত কোণের মান আর একটু বাড়ানো যেতে পারে, অর্থাৎ আপাতত কোণের মান সংকট কোণের থেকেও বেশি গুণ করা যেতে পারে। তখন কি ঘটনা ঘটতে চলেছে দেখে নাও। তখন একটা বিশেষ ঘটনা ঘটতে চলেছে, আপাতত কোণের মান এর থেকেও বেশি করতে চলেছে আমি, মানে খুব একটা বড় আপাতত মান করতে চলেছে, এরকম ছিল না। একটা বড় আপাতত কোণের মানে তো সেটা পড়লো, যার মান যদি সংকট কোণের থেকেও বেশি, ঠিক আছে, খুব বড় কোণ এটা। এই আপাতত কোণটা এর থেকে বড়, এটা হচ্ছে সংকট কোণ হয়ে গেল। কিন্তু এমন একটা আপাতত কোণ যার জন্য প্রতিসিদ্ধতা ঘেঁষে গিয়েছিল, সেটা সংকট কোণ। এবার আপাতত কোণ যদি সংকট কোণের থেকেও বেশি হয়, তখন কি ঘটনা ঘটতে চলেছে? সংকট কোণ হওয়ার জন্য বিভেদ তলটি ঘেঁষে গিয়েছিল, এবার সংকট কোণের থেকেও বেশি কোণ হতে চলেছে, তখন কিন্তু আলো কোন দিকে যাবে? হিসাব করে তোমরা দেখো, আলো কিন্তু আর এই মাধ্যমে কোথাও বলার কথাই নয়, এটা ম্যাক্সিমাম মান, এই মানের জন্য বিভেদ তলটি ঘেঁষে চলে গেছে, এর থেকেও বড় করে ফেলেছে। আলো কি করবে? আলো কিন্তু ওই মাধ্যমে যেতে পারবে না, এবং দুই মাধ্যম বিভেদ তল ঘেঁষেও যেতে পারবে না। আলো কিন্তু পুরোপুরি প্রতিফলিত হয়ে আবার আগের মাধ্যমে ফিরে আসবে। ব্যাপারটা বুঝুন, আলো ঘর থেকে দুই মাধ্যম থেকে যাচ্ছিল, কিন্তু এমন একটা বড় কোণে পড়লো যেটা সংকট কোণের থেকেও বেশি, তার ফলে অ্যাকচুয়ালি আলো কিন্তু লোক মাধ্যমে যেতেই পারলো না। আলো কিন্তু আবার পুরোপুরি প্রতিফলিত হয়ে আগের মাধ্যমে ফিরে এলো, আবার ঘন মাধ্যমে ফিরে এলো। আলো প্রতিসরণ হওয়ার কথা ছিল, কারণ দুই মাধ্যমের বিভেদ তল এটা, কিন্তু কোনো প্রতিসরণ এখানে হলোই না। তো এই বিশেষ ঘটনা বলা হয় সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা পূর্ণ প্রতিফলন। ইংরেজিটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অনেক ভাষায় আছে বই, যে কোনো ভাষাতে লিখতে পারো, কিন্তু ব্যাপারটা বুঝে নিতে হবে কখন এই কেসটা ঘটতে পারে। যদি ঘন মাধ্যমে আপাতত কোণের মান সংকট কোণের থেকেও বেশি হয়, তবেই কিন্তু এটা ঘটতে পারে, তবে কিন্তু আমরা কোনো প্রতিসরণ ঘটবে না, পুরোটাই প্রতিফলিত হয়ে আবার আগের মাধ্যমে ফিরে চলে আসবে। তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলতে কি বোঝো, এই সংজ্ঞাটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আমি ভয়েস মেসেজ দিয়েছিলাম এর আগে, অনেকেই কমপ্লিট করেছে, অনেকেই করেনি, তো তারা অবশ্যই আজকে কমপ্লিট করে নাও। তো আলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই যে সংজ্ঞা লিখবে, সংজ্ঞা কিভাবে লিখবে আমি বলছি, তোমরা ভিডিওটা পজ করে করে লেখো। শুরু করবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রতিসরণের ক্ষেত্রে ঘন মাধ্যমে আলোর আপাতন কোণ সংকট কোণ অপেক্ষা বেশি হলে আলোক রশ্মিটি লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত না হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে, প্রতিফলিত হয়ে ফিরে আসে। কথাটা যোগ করে দিলে এই ঘটনাটি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। আবার বলছি, এখানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রতিসরণের ক্ষেত্রে ঘন মাধ্যমে আলোর আপাতন কোণের মান সংকট কোণ অপেক্ষা বেশি হলে আলোক রশ্মিটি লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত না হয়ে পুনরায় প্রতিফলিত হয়ে ঘন মাধ্যমে ফিরে আসে। আলোক রশ্মির প্রতিফলনের এই ঘটনায় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে পরিচিত। দেখা হয়ে গেল। এবং এই ছবিটা হিসাবে আপাতত কোণ এখানে লিখে দিতে পারে সংকট কোণের থেকে বেশি, বুঝতে পারছো? আপাতত কোণের মান সংকট কোণের থেকে বেশি না হলে এই ঘটনা ঘটবে না। এই ঘটনা, এই ছবিটা আগে শুরু করে আর ছবির নিচে লেখা থাকবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই কথাটা আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এদিকে তীক্ষ্ণ থাকবে, এদিকে তীক্ষ্ণ থাকবে, এখানে অ্যাঙ্গেলটা লিখে আপাতত কোণ যেটা সংকট কোণের মানের থেকে বেশি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস 8 এর জন্য এবং 10 এর জন্য, এটা এখনই শিখে যাও, তোমাদের কিন্তু অনেকটাই বেনিফিট হবে। ব্যাস, এবার তোমাদের চ্যাপ্টারে ফাইনাল যে টপিকটা আছে সেটা হচ্ছে আলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি ব্যবহারিক উদাহরণ।
যেটাকে বলা হয় মরুভূমির মরীচিকা। এটাও গত বছর ছেলে মেয়েদেরকে খুব সুন্দর করে বোর্ডে পড়িয়েছিলাম, তোমাদেরকে আজকে পড়ানোর চেষ্টা করছি। এই জিনিসটা বোর্ডে না হলে হয় না, সেজন্য ভয়েস মেসেজটা কিন্তু আমি এটা পুরোপুরি দিতে পারিনি। তো আজকে আমি চেষ্টা করছি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা পুরোপুরি মরীচিকার উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার। তো দেখো বুঝে দিতে হবে সব কিছু। আচ্ছা, মরুভূমির মরীচিকা এর একটা উদাহরণ ছবি হয়, ছবিটা খাতায় যদি আঁকতে খুব ভালো হয়। একটা গাছ থাকবে, একটা গাছ, একটা গাছ। দেখো তোমাদের ভূগোল যদি ভালো করে পড়া থাকে তো ধারণা থাকে মরুভূমিতে কি হয় বলতো, বালিটা প্রচন্ড গরম থাকে, না বালি প্রচন্ড কেটে যায়। তো বালি গরম হওয়ার জন্য বালির আশেপাশের যে বায়ু না সেগুলো প্রচন্ড গরম হয় এবং হালকা হয়। এটা ছোটবেলাতে পড়েছে যে গরম বায়ু হালকা আর শীতল বায়ু অনেকটাই ভারী। তো এই মরুভূমির আশেপাশে বায়ু খুব পাতলা হয়ে যায়, গরম এবং পাতলা। যত উপরে যাওয়া যায় তত বায়ু কিন্তু হালকা ঠান্ডা, হালকা ঘন। তাহলে কি দেখছো, নিচে কিন্তু একটা লঘু মাধ্যম তৈরি হয়েছে, আর উপরে একটা ঘন মাধ্যম তৈরি হয়েছে। তো মনে মনে যদি আমি, এটা মাটি, হ্যাঁ এটা মাটি, বালিটা, তো মনে মনে আমি মরুভূমির উপরে যে বায়ু স্তরটি আছে সেটাকে অসংখ্য স্তরে স্তরে ভেঙে নিলাম। তো কি এই স্তরটা সব থেকে বেশি পাতলা গরম লঘু স্তর, তার থেকে এটা আর একটু ঘন, তার থেকে এটা আর একটু ঘন, তার থেকে একটু আর একটু ঘন, তাই না? তাহলে হিসাবে উপরে গুলো ঘন মাধ্যম ধীরে ধীরে আর নিচের গুলো সব ধীরে ধীরে লঘু থেকে আর লঘুতর হয়ে যাচ্ছে, মানে আরো পাতলা হয়ে যাচ্ছে। এবার তুমি মনে ভাবো একটা রশ্মি, আলো রশ্মি গাছের টপ পজিশন থেকে আসছে, এখানে পড়লো, এখানে কি হতে চলেছে বলতো? এটা কিন্তু ঘন মাধ্যম, এটা কিন্তু এর তুলনায় লঘু মাধ্যম। ফলে আলো রশ্মিটা কিন্তু অভিলম্ব থেকে দূরে সরে যেতে চলেছে। সোজা পথে না গিয়ে অভিলম্ব থেকে দূরে সরে চলে যেতে, হ্যাঁ, তো দূরে সরে গিয়ে এখানে পড়লো। এখানে দেখো এটার তুলনায় এটা কিন্তু আবার লঘু মাধ্যম, তো আলো রশ্মি কিন্তু আবার অভিলম্ব থেকে দূরে সরে যেতে চলেছে। এটা যদি পুরোপুরি পরপর ছবিটা আঁকি না, ছবিটা কেমন হবে দেখে নাও। এরকম চলেছে, যতবারই আলো পড়বে আলো অভিলম্ব থেকে দূরে সরে যাবে, যতবারই আলো পড়বে আলো অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এবার যত দূরে সরে যাচ্ছে দেখো এই কোণটা কিন্তু তত বড় হচ্ছে, এই কোণটা সব থেকে ছোট ছিল, তার থেকে এই কোণটা বড়, তার থেকে এই কোণটা আরো বড়, তার থেকে এই কোণটা আরো বড় হতে চলেছে। একসময় সরি স্টুডেন্ট, ক্যামেরাটা আমাদের বাতাসে পড়েছিল। তো যাই হোক, যেটা বলছিলাম যে আলোক রশ্মি এভাবে আস্তে আস্তে কিন্তু প্রতি ক্ষেত্রেই আপাত কোণের মানটা বাড়তে থাকবে। ঘন মাধ্যম লঘু মাধ্যম এর তুলনায় আলো লঘু, এর তুলনায় আলো লঘু, মানে আলো কিন্তু প্রতি ক্ষেত্রেই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার জন্য যে নিয়মটা আমরা জানি অবিলম্ব থেকে দূরে সরে যাবে, প্রতি ক্ষেত্রে কিন্তু আলো অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এইভাবে হতে হতে একসময় কিন্তু আলো সংকট কোণের থেকেও বেশি কোণে পড়বে কোনো একটা স্তরে, তখন কিন্তু আলোটা আর এই মাধ্যমে না এসে আবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে আলো, আলোটা উপর দিকে শুরু করবে। ওই দেখে আসলে মনে হচ্ছে আলো রশ্মিটা নিচের দিকে নামছিল, কিন্তু উপরের মাধ্যম ঘন মাধ্যম, নিচের লঘু মাধ্যম, আলো অবিলম্ব থেকে দূরে হয়ে যাবে। এই সরতে সরতে এক সময় এমন অবস্থা চলে আসবে যখন আলো রশ্মি উপরের ঘন মাধ্যম থেকে নিচে লঘু মাধ্যমে যাওয়ার সময় সংকট কোণের থেকেও বেশি কোণে পড়বে, তখন কিন্তু আলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাবে। ফলে আলোটা আবার উপরের দিকে উঠতে শুরু করবে, বুঝলে? আলোটা আবার উপরে উঠতে শুরু করবে। এই সময় যদি এখানে কোনো মানুষ থাকে, এখানে ধরো মানুষ দাঁড়িয়ে আছে, তো তার তো আলোটা পড়ে এসে এবার একটা জিনিস তোমরা জানো
মানুষের চোখ কিন্তু কখনো কোনো বাঁকা পথ অনুসরণ করতে পারে না। তাহলে মানুষের চোখ কিন্তু রশ্মিটাকে সোজা দেখবে, কোথায় দেখবে রশ্মিটাকে, এরকম সোজা দেখবে গাছটাকে, গাছটাকে দেখবে ঠিক উল্টো দিকে, গাছটাকে দেখবে উল্টো দিকে, মানে গাছটা মানে উল্টো হয়ে আছে। এবং যেহেতু বাতাসের জন্য বায়ু প্রবাহ চলে, ছবিটা একটু ঝিলমিল ঝিলমিল করবে, মনে হচ্ছে জানো কোনো একটা জলের উপরে গাছের ছায়া পড়েছে। তোমরা জানো জলের উপরে গাছের ছায়া পড়লে কি গাছটা উল্টো দেখা যায়, যে কোনো দিন ছায়া পড়লে সেটা উল্টো হয়ে যাবে। তো মনে হবে জানো কোনো জলের উপরে গাছটার ছায়া পড়ে আছে, সেদিন ছায়াটা পড়ছে। তো এই যে মরুভূমির যাত্রীর আগে ভাবতো সামনে হয়তো জল আছে, তাই সেই জলে দেখতে দেয় গিয়ে যেত, কিন্তু গিয়ে দেখতো না কিছুই নেই, একটা গাছ আছে শুধুমাত্র, কোনো জল নেই। ছবিটা দেখে মনে হচ্ছে না জল ছিল। তো এই ঘটনাকে বলা হয় মরীচিকা। মরীচিকা বাংলা অর্থে কিন্তু যেটা অধরা, যেটা পাওয়া যাবে না, তুমি জল ভেবে যাচ্ছ কিন্তু গিয়ে দেখছো কোনো জল নেই, তাই ওটাকে মরীচিকা বলা হয়। ইংরেজিতে নাম হচ্ছে মিরাজ। তো যাই হোক, এইটা যদি পরীক্ষায় আসে এটা কিন্তু 3 নম্বর হিসেবে আসে। তো গত ছেলে মেয়েদের সুন্দর করে ডিকটেট করে খাতায় নোটটা লিখে দিয়েছিলাম। তো তোমাদের আজকে আমি সুন্দরভাবে বলছি, তোমরা এই ছবিটা আঁকবে, এখানে কিন্তু মরুভূমি বলছি না যে হেডিং, তারপরে আমি যে কথাগুলো বলছি সঠিক বলার চেষ্টা করছি, সেইভাবে কিন্তু লিখবে। তো লিখতে শুরু করো। লিখবে গ্রীষ্মকালে মরুভূমি অঞ্চলে বালির সংলগ্ন বায়ু খুবই উত্তপ্ত ও হালকা হয়। তুলনামূলক বেশি উচ্চতার বায়ু তুলনামূলক শীতল এবং ঘন হয়। ফলে মরুভূমির উপরের স্তরের বায়ুগুলি ঘন মাধ্যম এবং নিচের স্তরের বায়ুগুলি অপেক্ষাকৃত লঘুতর মাধ্যম হিসাবে কাজ করে। এখন কোনো বড় স্থান যেমন গাছপালার শীর্ষস্থান থেকে কোনো রশ্মি ভূমির দিকে অগ্রসর হলে রশ্মিটি ক্রমশই অবিলম্ব থেকে দূরে সরে যেতে থাকে, কারণ রশ্মিটি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তারপরে এইভাবে প্রতিষ্ঠিত হতে হতে এক সময় এমন অবস্থার সৃষ্টি হয় যখন উপরের ঘনতর মাধ্যমে আপাতত রশ্মি আপাতন কোণের মান দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বেশি হয়। তখনই আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে এবং রশ্মিটি আবার উপরের দিকে উঠতে শুরু করে। এই অবস্থায় রশ্মিটি কোনো যাত্রী বা মরুভূমির কোনো যাত্রীর চোখে পড়লে সেই যাত্রীটি গাছটিকে উল্টোভাবে দেখে এবং মনে করে যেন কোনো জলাশয়ের প্রতিচ্ছবি সে দেখতে পাচ্ছে। মরুভূমির যে ঘটে চলা এই ঘটনাটি আমরা মরুভূমির মরীচিকা বলি। ব্যাস শেষ। এখানে কোন কোন কথা মিস্টেক হওয়া চলবে না। প্রথমটা হচ্ছে গ্রীষ্মকাল বলব কথাটা, আর উপরের মাধ্যমগুলি ঘনতর মাধ্যম এবং নিচের মাধ্যমগুলি লঘুতর মাধ্যম, এই কথা মিস্টেক করা চলবে না। আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, সংকট কোণের থেকেও বেশি করে পরে বলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, এই কথাটাও যেন মরুভূমির মধ্যে থাকে। এই কথাগুলো না থাকলে নম্বরটা কাটা চলে যায়। ছবি তুমি দিতেও পারো, নাও দিতে পারো, ছবি না দিলেও অসুবিধা নেই, নম্বর করা যাবে না। কিন্তু যে কথাগুলো বললাম ওই কথাগুলো কিন্তু মিস্টেক হলে চলবে না। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং সংকট কোণ অপেক্ষা বেশি করে পড়েছে বলেই এটা এমন ঘটেছে। এই অবস্থা রশ্মিটি আবার উপরের দিকে উঠতে শুরু করে। এই অবস্থা রশ্মিটি কোনো যাত্রীর চোখে পড়লে সেই রশ্মিটিকে নিচের দিকে দেখে, গাছ থেকে উল্টো হবে দেখে, মানে যেন মনে করে কোনো জলাশয়ের প্রতিচ্ছবি আসছে। এটা পরিষ্কার করে সুন্দর করে সবাই লিখে নাও। তো ব্যাস, এইটুকু যদি শিখে নিতে পারো তাহলে আরো ম্যাক্সিমাম জিনিস তোমাদের হয়ে গেল। এই দুটো টপিক একটু ছিল কঠিন, যেটা হয়তো ভয়েস মেসেজ দিয়ে ভালো করে বোঝানো যায়নি বা নোট বই দেখে সবাই বুঝতে পারবে। তো আশা করছি বুঝতে পারছো। না বুঝতে পারলে আমাকে আবার জিজ্ঞেস করো, কোনো অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপে যখন ক্লাস হবে, দুটো থেকে ক্লাসের তোমাদের আমাকে আবার মেসেজ করতে পারো, আমি আবার ভয়েস মেসেজ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই থাকছে, নেক্সট ক্লাসে আবার তোমাদের ভিডিও দেবো।